বোঝানোর পর তারপর তোমরা আনমিউট করে প্রশ্ন করবে, ঠিক আছে? Work example 1. From the following data, compute the total income. First of all, question কিন্তু সব সময় with full attention you will read out the question. কোশ্চেনে কি চাচ্ছে সেটা আগে দেখতে হবে, সেটা ভালো করে পড়তে হবে। ইভেন কোশ্চেনের ভিতরে প্রত্যেকটা লাইনে কি আছে। From the following data, compute the total income and tax payable by Mr. Amit for the year ended 13 June 2020. আমি একদম কিন্তু লেটেস্ট ডাটা দিয়েছি, গত ফিনান্সিয়াল ইয়ারে ডাটা দিয়েছি। আমি আবারও বলছি, ফ্রম দ্য ফলোইং ডাটা কম্পিউট দ্য টোটাল ইনকাম এন্ড ট্যাক্স পেবল। তার মানে আমাদের বের করতে হবে টোটাল ইনকাম বের করতে হবে তার, এবং তার উপর কত টাকা ট্যাক্স আসছে সেটা হচ্ছে ট্যাক্স পেবল, সেটা বের করতে হবে মিস্টার অমিতের। এখন অমিতের স্যালারি আমরা দেখি কি অবস্থা। এলিমেন্টস অফ স্যালারি, তার বেসিক স্যালারি হচ্ছে এট দ্য রেট অফ টাকা 30,000 পার মান্থ, তার মানে 12 মাসে 3,36,000 টাকা। এটা না দিলেও আমরা বের করে নিতাম, বাট দিয়ে দিয়েছে প্রশ্নে। বোনাস 2 মান্থ বেসিক স্যালারি, এটা আর কিন্তু দেয়নি, এখানে কিন্তু 60,000 টাকা দিতে পারতো, দেয়নি কিন্তু। 2 মান্থ বেসিক স্যালারি। ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, হোয়াট ডাজ ইট মিন? তাকে অ্যাকোমোডেশন দিয়েছে, একদম ফার্নিশড অ্যাকোমোডেশন দিয়েছে, ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। আচ্ছা, ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন হলে আমাদের নিয়মে কি আছে? আমি কোথায় ক্লাসগুলো যেন নিচ্ছিলাম, এক্সেলে কি নিচ্ছিলাম আমি, ওয়ার্ডে? স্যার এক্সেলে বুঝাইছে, এক্সেলে নিচ্ছিলাম তাই না? দেখি কোথায়। সেক্ষেত্রে 20% অফ বেসিক স্যালারি হবে ফ্রি অ্যাকোমোডেশন। 20%? জি স্যার, এটা তো না। 25% অফ বেসিক স্যালারি। হ্যাঁ, 25% অফ বেসিক স্যালারি। আরেকটা আছে, চার্জ গুজ করে দ্য রেন্টাল অ্যাকোমোডেশন। When the employee is provided with rent, the rental value of accommodation or 25%. হ্যাঁ, এটাই ছিল এখানে ছিল হাউস রেন্ট আর রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। রেন্টাল ভ্যালু আর হচ্ছে 25% অফ বেসিক স্যালারি, দুইটার যে লোয়ার ওয়ান আমরা এক্সাম্পশন পাবো, ঠিক আছে? না সরি, লোয়ার ওয়ানটা আমার স্যালারির সাথে অ্যাড হবে। রেন্টাল ভ্যালু 25% অফ দ্য বেসিক স্যালারি, আমার এটা স্যালারির সাথে অ্যাড হবে। আচ্ছা, তারপর হচ্ছে কার, পার্টলি ইউজড বিজনেস এন্ড পার্টলি ফর পার্সোনাল পারপাস। যখনই পার্সোনাল পারপাসে দিবে, যদি বিজনেস পারপাসে দিত তাহলে টোটালি এক্সাম্পশন ছিল। এখানে পার্টলি ইউজড ফর বিজনেস দিয়েছে এন্ড পার্টলি ফর পার্সোনাল পারপাস দিয়েছে। যখনই পার্সোনাল পার্টলি দেখ অথবা ফুললি দেখ, তখনই কি হবে? তখন হবে তার 5,000 আর 5%। হ্যাঁ, 5% of the basic salary or হচ্ছে 60,000 টাকা, whichever higher. কনভেন্স ফ্যাসিলিটি যখন দেবে 5% of the basic salary or 60,000 higher one will be added with the total salary, right? আচ্ছা, তারপর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে সে 6,000 টাকা, এটা তো ইনকাম না, ইনকাম নট ট্যাক্স ক্রেডিট ইনকাম, এটা তো স্যালারির মধ্যে আসবে না। আচ্ছা, এবার দেখি আমরা ঠিক জাস্ট এই কয়েকটা প্রবলেম নিয়ে আমরা দেখি কিভাবে আমরা বের করবো। মিস্টার অমিত লিখবো ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট ইয়ার। আমরা ইনকাম ট্যাক্স লেখাটার দরকার নেই, শুধু অ্যাসেসমেন্ট ইয়ার লিখলে হবে 20-21। আমরা জানি আগে ইনকাম হবে তারপর অ্যাসেস হবে, দ্যাট ইজ 19-20-এ সে ইনকাম করেছে। 19-20 মানে কি 19-এর জুলাই থেকে 20-এর জুন পর্যন্ত সে ইনকাম করেছে। এবার আমরা অ্যাসেস করব 20-এর জুলাই থেকে 21-এর জুন পর্যন্ত। আমরা অ্যাসেসমেন্ট ইয়ার সবসময় পরে হয় আর ইনকাম ইয়ার সবসময় আগে হয়, এই কারণে মানে আগে ইনকাম তারপরে অ্যাসেস। সো অ্যাসেসমেন্ট ইয়ার 20-21, বাট ইনকাম ইয়ার
হবে 19-20 বা ইনকাম ইয়ার ফর দ্য ইয়ার এন্ডেড 13 জুন 2020 মানেই 19 জুলাই থেকে স্টার্ট। আচ্ছা, টোটাল ইনকাম এন্ড ট্যাক্স লায়াবিলিটি। ইনকাম ফ্রম স্যালারি আন্ডার সেকশন 21 আমরা দেব। 21 থেকে ইনকাম ফ্রম স্যালারি স্টার্ট হয়, রিমেম্বার ইট। ইনকাম ফ্রম স্যালারি আন্ডার সেকশন 21। প্রথমে আমরা দেব বেসিক স্যালারি এট দ্য রেট অফ টাকা, ভুল হয়েছে এখানে 10,000 আছে, তাই না? এখানে ভুল হয়েছে, এখানে হবে 30,000। এখানে ঠিক আছে, এই অ্যামাউন্টটা ঠিক আছে। তাহলে 10,000 জায়গায় তোমরা 30,000 করে নাও। বেসিক স্যালারি এট দ্য রেট অফ টাকা 30,000 পার মান্থ ফর 12 মান্থ, 3,60,000 টাকা। আচ্ছা, তারপর কি দিয়েছে? বোনাস। তারপর আমরা বেসিক স্যালারির পর বোনাস দেব। বোনাস 2 মান্থ বেসিক স্যালারি 60,000 টাকা। তারপর কি দিয়েছে? ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন হলে আমাদের নিয়ম হচ্ছে 25% অফ বেসিক স্যালারি অর রেন্টাল ভ্যালু। আচ্ছা, এখানে দেখো কোথাও প্রশ্নে কোনো রেন্টাল ভ্যালু আছে দেওয়া নাই, কোথাও রেন্টাল ভ্যালু দেওয়া নাই। সো তাহলে রেন্টাল ভ্যালু আমাদের আর কনসিডার করার দরকার নেই। আমি রেন্টাল ভ্যালু পাবো কোথায়? আমার দরকার নেই। তাহলে ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন 25% অফ বেসিক স্যালারি আর রেন্টাল ভ্যালু, এই দুইটার কম্পারিজন হতো। সো যেহেতু রেন্টাল ভ্যালু নাই আমার, তাহলে 25% অফ বেসিক স্যালারি এটাই স্যালারির সাথে অ্যাড হবে। তাহলে 3,60,000 টাকা, 25% অফ বেসিক স্যালারি 90,000 টাকা। কার দিয়েছে? কার দিলে নিয়ম হচ্ছে 5% অফ বেসিক স্যালারি অথবা 60,000 হায়ার ওয়ান। 5%, 3,60,000 টাকার 5% কত? 18,000 টাকা। 3,60,000 টাকার 5% হচ্ছে 18,000 অথবা 60,000, দুইটার হায়ার ওয়ান। বড়টা হচ্ছে কোনটা? 60,000। সো 60,000 স্যালারির সাথে অ্যাড হবে। ঠিক আছে? আচ্ছা, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু আরপিএফ। এমপ্লয়িজ, দ্যাট ইজ মিস্টার অমিত কন্ট্রিবিউট করেছে আরপিএফ এর 10% অফ বেসিক স্যালারি। তার মানে তার বেসিক স্যালারি 3,60,000 টাকা, তার 10% 30,000। এখান থেকে সে 30,000 টাকা আরপিএফ এ দিয়েছে। এইটা তো সে যেটা আরপিএফ এ দিয়েছে এইটা তো তার ইনকাম না, তার স্যালারি থেকে কর্তন করেছে। এই যে 3,60,000 টাকা স্যালারি আছে, এই স্যালারি থেকে এটা কর্তন করেছে। ঠিক আছে? আচ্ছা, সো কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বা কন্ট্রিবিউটরি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি। এমপ্লয়ি যতটুকু কন্ট্রিবিউট করবে, ইকুয়াল অ্যামাউন্ট এমপ্লয়ারও কন্ট্রিবিউট করবে, ওয়েদার ইট ইজ সেড অর নট। এমপ্লয়ি যতটুকু কন্ট্রিবিউট করবে, এমপ্লয়ার ততটুকুই করবে। এমপ্লয়ার যখন কন্ট্রিবিউট করলো, সেটাই তোমার কি এক্সট্রা অফ ইউর স্যালারি না? তুমি 10% দিয়েছো, এখানে আরো 10% দিয়েছে, দ্যাট ইজ 36,000 টাকা তুমি দিয়েছো এই ফান্ডে, 36,000 টাকা তোমার এমপ্লয়ারও দিয়েছে। সো ওই 36,000 টাকা তুমি এক্সট্রা পেলা, সুতরাং সেটা তোমার স্যালারি হিসেবে ট্রিট হবে। তাই এখানে আসবে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড 10% অফ বেসিক স্যালারি 36,000 টাকা। বাট এখানে এমপ্লয়িজ কিন্তু আসবে না, পরীক্ষায় কিন্তু এই ভুল করো না। এখানে 36 দুগুণে কিন্তু ডাবল করো না, কারণ তোমার টাকা তুমি আবার স্যালারি আকারে দেখাবা, এটি কেমন কথা? তারপর বেসিক স্যালারি আগে দিয়েছি। এই হচ্ছে টোটাল ট্যাক্সেবল ইনকাম 6,06,000 টাকা। আমরা টোটাল ইনকাম পেয়ে গেছি। আরো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? এবার বলো। টোটাল ইনকাম একটা রিকোয়ারমেন্ট পেয়েছে, টোটাল ইনকাম। নেই প্রশ্ন? নেই? ভালো, প্রশ্ন না থাকলে তাহলে আমি বুঝে নেব সবাই বুঝতে পেরেছো। স্যার আরপিএফটা একটু আরেকবার বলুন। আরপিএফ হচ্ছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। যখন কন্ট্রিবিউটরি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড হবে। কন্ট্রিবিউটরি, কন্ট্রিবিউট মানে কি? অবদান রাখা। এটার বৈশিষ্ট্যটা হচ্ছে যখন এমপ্লয়ি যখন অবদান রাখবে, একই পরিমাণ এমপ্লয়ার অবদান রাখবে। এখন হচ্ছে যে আমি যদি এখানে আসি, সে ধরো
যে employee contribute এটা আছে 10% of his basic salary to recognized provident fund. Employee contributes 10% of his basic salary to recognized provident fund. তাহলে অ্যামাউন্টটা কত হবে কেউ বলতে পারো? 36,000 অ্যামাউন্টটা কত হবে? অ্যামাউন্ট টাকা 3,60,000 টাকা 10% কত? 36,000 টাকা। এই হচ্ছে অ্যামাউন্ট। প্রভিডেন্ট ফান্ডের বৈশিষ্ট্যটা হচ্ছে এমপ্লয়ি যতটুকু দিবে ঠিক সেম অ্যামাউন্ট এমপ্লয়ারও দেবে, এটা বলুক আর না। তাহলে তোমার যে স্যালারি যেটা আছে, তোমার যে 3,60,000 টাকা আছে তুমি যে পেয়েছো, এখান থেকে তোমার যে এমপ্লয়ার সে 36,000 টাকা কেটে রাখছে। তাহলে এইটা কি তোমার স্যালারি? 36,000 টাকা যেটা কেটে রাখছে এটা তো তোমার কেটে রাখছে, তোমার ডিডাকশন তোমার স্যালারি থেকে কেটে রাখছে। So you cannot add this amount with your salary. You can add the portion of employer. Employer তোমাকে এই জায়গাটাতে এমপ্লয়ি যেরকম দিচ্ছে এই এমপ্লয়ারও একই অ্যামাউন্ট দিচ্ছে। Employer also contribute equal amount of key employee employees contribution। এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি যতটুকু দিয়েছো 3,36,000 টাকা ঠিক একই অ্যামাউন্ট আবার কে দিল? এমপ্লয়ার দিল। যদি এমপ্লয়ার যে 36,000 টাকা দিলে এটা তুমি এক্সট্রা পেলা না, একটা সুবিধা পেলা না? সুতরাং এইটা তোমার স্যালারির সাথে অ্যাড করতে হবে। আর এইটা তো রাখছে, সুতরাং এইটা তোমাকে কি করতে হবে না? করতে হবে না, অ্যাড করতে হবে না। রাইট, এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার আমরা ট্যাক্স বের করব। ট্যাক্স বের করার স্ল্যাব তো আমরা কারেক্ট আসবে না। হ্যাঁ, তো কার ইউজ করলো যে সেটা আসবে না? কার ইউজ করলো? কার ইউজের জন্য তো আমরা দিলাম। ওরে বাবা, কার ইউজের জন্য আমরা স্যালারির সাথে দিয়েছি। সে যে বেনিফিটটা নিয়েছে এই বেনিফিট স্বরূপ তাকে 60,000 টাকা তার স্যালারির সাথে আমরা ধরেছি। নিয়ম হচ্ছে 5% অফ বেসিক স্যালারি অথবা 60,000, দুটো যেটা হায়ার ওয়ান সেটা আমার স্যালারির সাথে অ্যাড হবে। ওকে, আচ্ছা, এবার আমাদের ট্যাক্স ক্যালকুলেট করব। আমরা জানি প্রথম 3 লাখ টাকার উপর কোনো ট্যাক্স দিতে হয় না। তার মানে এবার তাকে ট্যাক্স দিতে হবে কত টাকার উপর? 6,00,000 টাকার উপর। তার বছরের 6,06,000 টাকা সে বেতন বাবদ, নট অনলি বেতন আরো আনুষঙ্গিক যে সুবিধা আছে এই সুবিধাগুলো সে নিয়েছে। তো এখানে প্রথম 3 লাখ টাকার উপর 0%, দ্যাট ইজ 0 ট্যাক্স। পরবর্তী 1 লাখ টাকার উপর 5%, তার মানে 1 লাখ টাকা 5%, 5,000। তাহলে এই 6,06,000 থেকে অলরেডি আমার কত টাকা চলে গেল? 4 লাখ চলে গেল। 2,06,000। একের পর পরবর্তী হচ্ছে 4 লাখ টাকার পর। এটা মনে হয় তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তাই না? জি স্যার। স্ল্যাব দেখি এখানে আছে কিন্তু।
হ্যাঁ, এই যে ফার্স্ট 3 লাখ টাকার উপর 0%, পরবর্তী 1 লাখ টাকার উপর 5%, নেক্সট 3 4 5 এভাবে রাখবা। 1 লাখ টাকার উপর 5% এর পর 3 4 5 10%, 15%, 20%, তারপরে যত অ্যামাউন্টই থাক না কেন তার উপর 25%। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। আবার এটাও বলেছিলাম যদি সেই ইন্ডিভিজুয়ালটা হয় ওমেন অথবা যদি হয় অ্যাবাভ 60 or 65 ফ্রিডম age, ফাইটার। তখন 3 লাখ হবে না, তখন কি হয়ে যাবে? 3 লাখ তখন হয়ে যাবে 3,50,000 হয়ে যাবে। আবার বলেছিলাম যদি কোনো ডিসেবল পার্সন হয় তার যদি আমরা ট্যাক্স ক্যালকুলেট করি, মিস্টার ওমেন যদি ডিসেবল হতো তাহলে তখন তার এখানে হয়ে যেত 4.5 লাখ টাকা মিনিমাম। আচ্ছা, তারপর বলেছি যে যদি কোনো গ্যাজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা, গ্যাজেটেড যদি কোনো মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা আর কি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যদি তার আমরা ট্যাক্স ক্যালকুলেট করি, তার জন্য যে 4 লাখ মনে থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে স্যার এখানে ডিসেবল পার্সনটা বলতে আমরা কি বুঝি? বুঝি নেই স্যার এখানে ডিসেবল পার্সন যে 4 লাখ তোমার স্যার, নেটওয়ার্কটা বলতে একটু মনে হচ্ছে এই উইক, এই ডিসেবল কারণে আমি শুনতে পাচ্ছি না। পার্সনগুলো কারা স্যার? স্যার ডিসেবল পার্সন, স্যার এখানে প্রতিবন্ধী বোঝাচ্ছে, ওগুলোতে মানে ডিসেবল পার্সন কাকে বলে ওটা বুঝতেছিলাম আমি আগে। যে প্রতিবন্ধী বা ওদেরকে বিকলাঙ্গ যারা আছে তাদেরকে রাইট বা প্রতিবন্ধীও না, সুস্থ মানুষ দেখা গেল যে কোনো কারণে প্যারালাইজড হয়েছে বা ডিসেবল হয়েছে, বাট সে ইনকাম করছে, স্যালারি থেকে তার ইনকাম হচ্ছে। জি স্যার। ওকে স্যার। তাহলে আমাদের এখানে 6,06,000 থেকে 4 লাখ চলে গেছে, তাহলে পরবর্তী স্ল্যাব হচ্ছে 3 লাখ টাকা। তো 3 লাখ তো আর নেই, আমার আছে কত? 2,06,000। 2,06,000 এর উপরে আমি ট্যাক্স ক্যালকুলেট করবো 10 হচ্ছে কত? ভালো লাগে না ক্লাস রেকর্ড করি। ভুল, এখানে একটু 25,000 কি ঠিক আছে? 5,000 না, ঠিক আছে এখানে একটু ভুল হয়েছে, ঠিক করে দিচ্ছি। দেখো 1 লাখ টাকার উপর 5,000 আর 2,06,000 টাকার উপর হচ্ছে 20,600 টাকা। এই যে 25,600 টাকাটা এটা বেশি অ্যামাউন্ট, এটা তোমরা কেটে দাও, এটা একটু ভুল হয়েছে এখানে, আমি আবার কারেকশন করে নিচ্ছি। ঠিক আছে, এই 25,600 টাকাটা আসবে না। আব্দুল করতে কেউ নাই আমার। বুঝতে পেরেছো? সারাদিন থেকে কথা হয় না ভাই। আচ্ছা, তাহলে তার টোটাল দেখো, টোটাল ইনকাম এখানে আমরা ক্যালকুলেট করব কত? 6,06,000। তাহলে 6,06,000 মিলে গেছে। আচ্ছা, এবার আমরা আসবো, দেখো যেগুলো প্রত্যেকটা জিনিস তুমি এখানে না লিখে তুমি নোট সুন্দর করে নোট দিতে পারো। দেখো এখানে যে নোট দিয়ে দেখিয়ে দিয়েছি যে কারের ক্ষেত্রে কনভিন্স ইউজ পার্টলি ফর পার্সোনাল এন্ড পার্টলি ফর বিজনেস ইজ নট এক্সাম্পটেড, রাদার added with salary to an amount that is equal to 5% of basic or টাকা 60,000 whichever is higher and thus taxable। এইভাবে সুন্দর করে একটা করে নোট দিয়ে দিতে পারো। এবার আমরা আসবো যে আর ইনভেস্টমেন্ট, বলো স্যার ট্যাক্স ক্রেডিট তো বুঝলাম না 15%। না, ট্যাক্স ক্রেডিট এটা তো আমরা এখন আসি নাই, তাহলে তার টোটাল ট্যাক্স আসলো কত?
5,000 আর 20,600 কত 25,600 টাকা তার ট্যাক্স আছে। ও না ঠিকই আছে অ্যামাউন্ট এখানে, সরি আমারই একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে এই 20,600 নিচে যদি একটা দাগ দিয়ে দিতে পারতাম তাহলে বেস্ট হতো। 5,000 আর 20,600 কত 25,600। জি স্যার। হ্যাঁ জি স্যার। 25,600 এই পরিমাণ তার টোটাল ট্যাক্স আসছে কত টাকার উপর? 6,06,000 টাকার উপর। তাহলে 6,000। আমরা এর আগে পড়ে আসছি, সেটা হচ্ছে যে যদি কোনো ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট কিছু কিছু ইনভেস্টমেন্ট খাত করে দিয়েছে, সেই জায়গায় যদি সে ইনভেস্ট করে তাহলে সে একটা ট্যাক্স রিবেট পাবে, সে একটা ট্যাক্স বেনিফিট পাবে। তার মধ্যে একটা হচ্ছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, আরেকটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট সেভিং সার্টিফিকেট, আরেকটি হচ্ছে আরো অনেকগুলো আছে, এরকম লিস্ট করেছিলাম, অনেক লিস্ট, ট্যাক্স ক্রেডিট ইনকামের লিস্ট করেছিলাম, ট্যাক্স ক্রেডিট ইনকামের লিস্ট করেছিলাম, ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের লিস্ট করেছিলাম, মনে নাই? ভুলে গেছো? আমরা একটু দেখে আসছি। লিস্ট অফ ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ইন বাংলাদেশ। কি আসে? ও এগুলো ভালো কিছু নাই। এই যে এখানে একটু আছে, স্যার বলেছিলেন যে হার্ট ফাউন্ডেশন রিসার্চ সেন্টার এখানে একটু আছে, হ্যাঁ রাইট, ইউনিভার্সিটি হ্যাঁ হ্যাঁ এগুলো ইউ থেকে ক্যান ট্যাক্স রিকল, করা ইউ ক্যান রিকল। হ্যাঁ আচ্ছা এখানে আছে দেখো, ফলোইং আর্মি by the NBR where you could invest as you wish to get the tax rebate. Any sum paid by an individual taxpayer as insurance premium for own life or spouse or a minor child, but the premium will be up to 10% of actual sum assured. Contribution to any provident fund under Provident Fund Act 1925. Employer's contribution to recognized provident fund in which the taxpayer is also participant. Ordinary annual contribution to approved superannuation fund in which the taxpayer is also participant. Any amount invested in any stock or share of a listed company with stock exchange in Bangladesh. তুমি যদি stock exchange invest করো সেটাও তুমি tax credit income. Any sum invested in the purchase of debenture. তারপর হচ্ছে of company approved by any sum investing in the following. এখানে দেখো যে ইয়ে আছে, গভর্নমেন্ট সিকিউরিটিজ আছে, তারপরে ডিপিএস এর ক্ষেত্রে আছে একটা ডিপিএস, বাট ডিপিএস ইয়ারলি তোমার সেটা 60,000 টাকা পর্যন্ত হতে হবে। ইয়ারলি কত টাকা পর্যন্ত? তোমার তুমি সব টাকা ডিপিএস করে দিলা, সরকার সেটা ইনভেস্টমেন্ট আকারে নিবে না। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা তারপর আর কি কি আছে একটু পড়ো তোমরা। এনি সাম ইনভেস্টেড ইন দ্য পারচেজ অফ বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড। তারপর হচ্ছে যে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড, প্রেসিডেন্টের ফান্ড, তারপরে যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি রক্ষার্থে যে আছে সেখানে কেউ যদি ইনভেস্টমেন্ট করে, জাতীয় জাদুঘর তার স্মৃতি রক্ষার্থে সেখানে যদি কেউ ইনভেস্টমেন্ট করে, তারপরে গভর্নমেন্ট জাকাত ফান্ড, আগা খান ফান্ড, এইগুলো অনেকগুলো দেখিয়েছিলাম তোমাদের, অনেকটি লিস্ট ছিল। আমি 20 থেকে 25টা লিস্ট তোমরা খেয়াল রাখবা। জি স্যার। আর অনেকগুলো আছে যেগুলো অ্যাজ ইউজুয়াল অ্যাটলিস্ট 20 থেকে 25টা খেয়াল রাখতে হবে।
তাহলে এখানে কি কয়টা জিনিস আছে দেখো তো, এখানে কয়টা জিনিস আছে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের মধ্যে? এখানে কয়টা জিনিস আছে এই ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের মধ্যে? কয়টা আছে? লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ট্যাক্স ক্রেডিট ইনকাম হচ্ছে তোমার কোটি ট্যাক্স ক্রেডিট ইনকাম হচ্ছে কি বলছি কয়টা আছে বলো? টোটাল হচ্ছে 37টা, টোটাল লিস্ট হচ্ছে 37। এখানে আছে দুইটা, একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আর একটা হচ্ছে এই এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন। সাউন্ড আসতেছে কার কাছ থেকে? মিউট করে রাখো। আচ্ছা, বলছিলাম এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন আর একটা হচ্ছে কি তোমার লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এই দুইটা। এখন এইটার নিয়মটা হচ্ছে এই ইনভেস্টমেন্ট ট্যাক্স নিয়মটা একটু আমি আবার দেখিয়ে দিচ্ছি, এর আগে মনে হয় দেখিয়েছিলাম। সেটা হচ্ছে ডাবল এটা হচ্ছে যে টোটাল ইনকাম, একটু কেটে দিত ডাবল হবে। দেখাচ্ছে এটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স, খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এটা। ইনভেস্টমেন্ট লিখে নাও তোমরা, হ্যাঁ লিখে নাও। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স কিভাবে বের করবা? ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের খাত আছে 1 থেকে 37টা খাত আছে, অ্যাটলিস্ট 15 থেকে 20টা খাত খেয়াল রাখবা, তাহলে হবে। আচ্ছা, এইটা বের করার নিয়মটা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স বলছে যে যদি কারো টোটাল ইনকাম, প্রথমে আসি যে টোটাল ইনকাম, এই ব্যক্তির টোটাল ইনকাম কত হয়েছিল? 10,46,940 টাকা, তাই না? আচ্ছা, যদি কারো টোটাল ইনকাম, এই জায়গাতে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে এই জায়গায় দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ইফ the total income does not exceed, if the does not exceed টাকা $15,00,000, if the total income does not exceed টাকা 15,00,000, তাহলে তার হবে এলিজিবল অ্যামাউন্টটা হবে, আমি এলিজিবল অ্যামাউন্টটা এখানে লিখি যে অ্যামাউন্ট অফ ক্রেডিট, অ্যামাউন্ট অফ ক্রেডিট হবে 15% অফ দ্য এলিজিবল অ্যামাউন্ট, 15% অফ দ্য এলিজিবল অ্যামাউন্ট। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বি নাম্বার। আরেকটা আছে ইফ দ্য টোটাল অ্যামাউন্ট এক্সিড, if the total amount exceeds কত টাকা? 15 লাখ। যদি 15 লাখ টাকা এক্সিড করে তখন
এখানে তোমার ক্রেডিট হবে 10%। দুটো জিনিস খেয়াল রাখো। প্রথমত কথা হচ্ছে তার টোটাল ইনকাম দেখো, এখানে টোটাল ইনকাম হচ্ছে কত, 10,46,940। 15 লাখ টাকা এক্সিড করেছে, এক্সিড করেছে? না স্যার। আচ্ছা, এক্সিড করে নাই। তাহলে আমরা এখানে প্রথমত তাহলে তার 15% অফ দ্য এলিজিবল অ্যামাউন্ট নিব, তার ইনকামেরটা নিব। 15% অফ দ্য টোটাল ইনকাম কত আমরা লিখে নিব, 50% অফ টোটাল ইনকাম। অ্যামাউন্টটা কত? অ্যামাউন্টটা হচ্ছে ইকুয়াল টু এইটা 1.15। আর 15% হচ্ছে 1,57,041 টাকা। 15% অফ দ্য টোটাল নিলাম। খেয়াল করো, এই ক্রাইটেরিয়াতে প্রথমে নেব আমরা। যদি এখানে তার ইনকাম হতো 16 লাখ টাকা, তাহলে কিন্তু নিতাম 10%। যেহেতু তার 15 লাখ টাকা নিচে ইনকাম, টোটাল ইনকাম, তাহলে আমরা নিয়েছি 15% অফ দ্য টোটাল ইনকাম। প্রথম। দ্বিতীয়ত হচ্ছে সরি, আমার একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে তোমার রিবেটের পার্সেন্টেজ। সরি, আমার একটু ভুল হয়েছে। রিবেটের পার্সেন্টেজ, যে তুমি যে ইনভেস্টমেন্ট এর উপর যে তুমি রিবেট পাবা, সেই রিবেটের পার্সেন্টেজ হচ্ছে, যদি তোমার টোটাল ইনকাম 15 লাখ টাকার নিচে থাকে, তাহলে তুমি 15% হারে রিবেট পাবা এই এলিজেবল অ্যামাউন্টে। বললাম, যদি তোমার টোটাল ইনকাম 15 লাখ টাকার নিচে হয়, তাহলে তুমি 15% হারে পাবা, রিবেট পাবা। কিসের উপর? এলিজেবল অ্যামাউন্ট। এবার আমরা এলিজেবল অ্যামাউন্টটা বের করব। এলিজেবল অ্যামাউন্ট কোনটা? এলিজেবল অ্যামাউন্ট হচ্ছে তোমার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। এলিজেবল অ্যামাউন্ট হচ্ছে তোমার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আর হচ্ছে 25% of total income excluding any income under section 82 এর সি এর আন্ডারে যে ইনকাম গুলো আছে সেগুলো বাদে। এনি ইনকাম আন্ডার সেকশন 82C, কপিরাইট চলে আসে। যাই হোক, এটা 82C ধরে নাও, ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট। আমি বলছি যে তুমি যে রিবেট পাবা, সেই রিবেটের প্রথমে রেট নির্ণয় করতে হবে। সেই রেট নির্ণয় হবে, যদি তোমার টোটাল ইনকাম 15 লাখ টাকার নিচে হয়, তাহলে 15% হারে রিবেট পাবা। আর যদি 15 লাখ টাকার উপরে হয়, তাহলে তুমি 10% হারে রিবেট পাবা। এই হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, কোন অ্যামাউন্টের উপর তুমি রিবেট পাবা? অ্যামাউন্টটা হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অথবা 25% অফ টোটাল ইনকাম। এই তোমার টোটাল ইনকামের 25%। এই টোটাল ইনকামের মধ্যে থেকে যদি কোনো ইনকাম আন্ডার সেকশন 82C এর আন্ডারে কিছু ইনকাম আছে, সেই ইনকাম গুলো যদি এর মধ্যে আসে, সেটা বাদ দিয়ে তার 25%। অথবা আরেকটা আছে,
1.5 crore। এই তিনটে অ্যামাউন্টের মধ্যে যেটা হচ্ছে লোয়ার ওয়ান, সেটা হচ্ছে তোমার এলিজেবল অ্যামাউন্ট। এই তিনটে অ্যামাউন্টের মধ্যে যেটা হচ্ছে কি লোয়ার ওয়ান, সেটা হচ্ছে তোমার এলিজেবল অ্যামাউন্ট। আচ্ছা, এবার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট আমি অ্যাসিউম করে নিচ্ছি তোমার হচ্ছে 2 লাখ টাকা। কত? 2 লাখ। 25% অফ বেসিক স্যালারি হচ্ছে কত? আচ্ছা, 25% অফ টোটাল ইনকাম, সে ধরে এটা আমার টোটাল ইনকাম। 25% হচ্ছে 2,61,000 আর 1.5 কোটি টাকা। এই তিনটে অ্যামাউন্টের মধ্যে ছোট অ্যামাউন্ট কোনটা? কি তোমরা লাইনে নাই নাকি? 2 লাখ টাকা স্যার। 2 লাখ টাকা। হ্যাঁ, আমি তো প্রশ্ন করেছি তিনটে অ্যামাউন্টের মধ্যে ছোটটা হচ্ছে 2 লাখ। তার মানে সে 2 লাখ টাকার উপর ট্যাক্স রিবেট পাবে। এবার তার ট্যাক্স রিবেট হচ্ছে, লাইন কেটে গেলে আবার ক্লিক করে চলে এসো। Okay, sir. ট্যাক্স রিবেট হচ্ছে তোমার 2 লাখ টাকা ক্লাস শেষ করতে না পারলে মাল্টিপ্লাই পয়েন্ট কত হবে? কত পার্সেন্ট? 2 লাখ টাকা 1.5 না 15%। 15%. সহজ। যন্ত্রণা কি কম রে। লাইনে আসছো? হ্যাঁ আসছে, মোটামুটি 50 জনই চলে আসছে। এখন দেখো, আবারও বলছি, এটা ভেরি ইম্পর্টেন্ট থিং টু ডিটারমাইন দ্য ট্যাক্স লাইবিলিটি অফ এন ইন্ডিভিজুয়াল। প্রথমত, কত পার্সেন্ট হারে সে ট্যাক্স রিবেট পাবে বা সুবিধা পাবে, সেই সুবিধা নির্ণয় করার জন্য রেট হচ্ছে 2টা। এটা আগে একটা ছিল। এত ভেজাল করে, মানে প্রতিনিয়ত যত ডে যাচ্ছে তত ট্যাক্সের তোমার বিভিন্ন ধরনের নিয়ম কানুন আসতেছে। এটা আগে একদম স্ল্যাব রেটে ছিল, 15% ছিল, পরে এটাকে স্ল্যাব বাড়াই দিয়েছে। মানে যতই তার ইয়া হোক না কেন, মানে ইনকাম হোক না কেন, 15% হারে সে ট্যাক্স রিবেট পাবে। এটা রিসেন্টলি করেছে। সেটা হচ্ছে যদি তার টোটাল ইনকাম 15 লাখ টাকা এক্সিড না করে 15 লাখ টাকা পর্যন্ত থাকে, তাহলে সে 15% হারে ট্যাক্স রিবেট পাবে। তার মানে ওই ইন্ডিভিজুয়ালের প্রথমে আমরা দেখে নেব তার টোটাল ইনকাম কত। এখানে টোটাল ইনকাম হচ্ছে 10,46,940 টাকা। দ্যাট মিন্স সে 15% হারে ট্যাক্স রিবেট পাবে। যদি এই ইনকামটা কোনো কারণে হতো তোমার 18 লাখ টাকা বা 16 লাখ টাকা, 16,50,000 টাকা হতো, তাহলে সে ট্যাক্স রিবেট পেত 10% হারে। আচ্ছা, এবার কোন অ্যামাউন্টের উপর সে ট্যাক্স রিবেট পাবে? এই যে এখানে এলিজিবল অ্যামাউন্ট লিখেছি, 15% অফ দ্য এলিজিবল অ্যামাউন্ট, 10% অফ দ্য এলিজিবল অ্যামাউন্ট। এলিজিবল অ্যামাউন্ট কোনটা? এলিজিবল অ্যামাউন্ট হচ্ছে তিনটে অ্যামাউন্টের মধ্যে যেটা ছোট অ্যামাউন্ট। এলিজিবল অ্যামাউন্ট হচ্ছে তিনটে অ্যামাউন্টের মধ্যে যেটা ছোট অ্যামাউন্ট। তিনটে অ্যামাউন্ট হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, মানে ওই ব্যক্তি যেখানে যেখানে ইনভেস্ট করেছে সেটা আমরা একটা লিস্ট করব। যেমন এই প্রবলেমে এখানে লিস্ট করা আছে, দেখো এখানে 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 এই যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, ছোট নাকি ছোট, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট, এই যে দেখো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট মেড বাই অমিত। কি তার ইনভেস্টমেন্ট? তার ইনভেস্টমেন্ট হচ্ছে কন্ট্রিবিউশন টু আরপিএফ বাই বোথ এমপ্লয়ি এন্ড এমপ্লয়ার। এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুইজনে মিলে কন্ট্রিবিউট করেছে। কত টাকা কন্ট্রিবিউট করেছে? 36,000 টাকা কন্ট্রিবিউট করেছে। না 24 না, মানে এখানে আমার ঠিক ভুল আছে। 36,000 না, আরো বেশি হবে। তোমার এখানে কন্ট্রিবিউট করেছে কত? 72,000। কন্ট্রিবিউট 36 দিয়ে গুণে কত? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 10,000 72,000 হবে। সরি, একটু ভুল হয়েছে এখানে আমার। কি হবে এখানে? 72,000। কারণ কন্ট্রিবিউশন টু আরপিএফ বাই বোথ এমপ্লয়ি এন্ড এমপ্লয়ার দুইজনটাই আসবে। সেটা তো ইনভেস্টমেন্ট, তার একটা জায়গায় সে তো পান্ডা করে রাখছে,
সেটি ইনভেস্টমেন্ট। সো এখানে 24,000 না লিখে তোমরা লিখে নাও 72,000 টাকা লিখে। তারপর সে আর কোথায় ইনভেস্টমেন্ট আছে, তার আছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। কত টাকা সে প্রিমিয়াম দিয়েছে? মানে একটু থেকে সাউন্ড যাচ্ছিল নাকি? 6,000। পাশে তোমার ব্রিক ক্র্যাশ হচ্ছে তো প্রচুর সাউন্ড ছিল। 6,000। তারপর আমার 72,000 আর 6,000 কত হবে? 72,000 আর 6,000 কত হবে? এই 6,000 এই পাশে চলে আসছে, এখানে হবে 72,000। তাহলে তার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 78,000। তাহলে আমাদের নিয়ম হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 78,000। আমি এই পাশে অ্যামাউন্টটা লিখি 78,000। 25% অফ টোটাল ইনকাম। তার টোটাল ইনকাম কত? টোটাল ইনকাম কত? 10 লাখ। টোটাল ইনকাম হচ্ছে 6,06,000। আর 25, তাহলে 6,06,000 এর 25% হচ্ছে কাল টু 6,06,000 মাল্টিপ্লাই 25%। 1,51,500 আর 1 লাখ টাকা 1.5 crore। তাহলে তিনটার মধ্যে ছোট অ্যামাউন্ট কোনটা? 78,000। 78,000। সো তাহলে আমাদের এখানে ট্যাক্স, 78,000। তাহলে আমাদের ট্যাক্স রিবেট কত হবে কেউ বলতে পারো? 78,000 মাল্টিপ্লাই 15% না 10%? 15% স্যার। কেন 15% হবে? কেন 15% হবে? স্যার 15 লাখ এক্সিড করে নাই। কেন 15% হবে বলো? স্যার 15 লাখ 15% এক্সিড করে নেই স্যার এলিজিবল অ্যামাউন্ট। এক্স্যাক্টলি, তার টোটাল ইনকাম 15 লাখের উপরে যায়নি, সো সে 15% হারে ট্যাক্স রিবেট পাবে। তাহলে আমাদের এখানে কত হলো ট্যাক্স রিবেট? 78,000 টাকার উপর 15% 11,700 টাকা সে কি পাবে? ট্যাক্স রিবেট পাবে। এবার আমরা আসি তার এখানে ট্যাক্স কত আসছিল। তার টোটাল ট্যাক্স আসছিল কত? 25,600 টাকা, তাই না? সো এখানে আমরা লিখবো লেস ট্যাক্স ক্রেডিট এট দ্য রেট অফ 15% অফ টাকা কত? 78,000 টাকা লিখবো, 30,000 টাকা না। তোমরা একটু কারেকশন করে নাও প্লিজ। লেস ট্যাক্স ক্রেডিট এট দ্য রেট অফ 15% অফ টাকা 78,000, তাই না? 78,000। তাহলে 11,700 টাকা হবে এখানে। আচ্ছা, এই আমাদের প্রথমত 15,600 টাকা করে দিলাম এখানে। 78,000 টাকার উপর 78,000 টাকার উপর 15%। আচ্ছা, এখানে আমাদের কত হয়েছে? 11,700 টাকা। 11,700 টাকা। তাহলে আমাদের এখানে হবে কত হবে? 11,700। তাহলে 25,600 টাকা থেকে 11,700 বাদ দিলে কত হয়? 25,000 কত ছিল? শুধু ভুলে যাই। 25,600। 25,600 13,900। তাহলে এটা ছিল আমার টোটাল ট্যাক্স পেবল। এটা ছিল, একে আমি বলবো টোটাল ট্যাক্স পেবল। আমি ট্যাক্স রিবেট পেয়েছি 11,600। এটাকে আমরা বলবো নেট। এই পরিমাণ টাকা তাকে দিতে হবে, নেট ট্যাক্স পেবল। নেট ট্যাক্স পেবল এটা হবে দিস অ্যামাউন্ট মাইনাস দিস অ্যামাউন্ট 13,900। তাহলে এখানে হবে ফিগারটা হবে 13,900। নেট ট্যাক্স পেবল আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? Yes sir. কোনো প্রশ্ন?
তাহলে তোমাদের আরেকটা প্রবলেম দেখে শেষ করে দিচ্ছি। ও মাই গড, 12:30 তো আমার আরেকটা ক্লাস আছে, এত সময় লাগে? তো বুঝতে পেরেছো তো, এটা কিন্তু মানে টোটাল ইনকাম ট্যাক্সের প্রাণ। গত 2 ক্লাস আর আজকের ক্লাস, এটা হচ্ছে ইনকাম ট্যাক্সের প্রাণ। 3টে ক্লাস। ইনভেস্টমেন্ট অ্যালাউন্স খেয়াল রাখতে হবে, কিভাবে বের করতে হবে, এগুলো পরীক্ষায় এভাবে দেখিয়ে দিতে হবে। একটা প্রবলেম কি দেখে আসবো? জি স্যার। মানে প্রবলেমটা শুধু দেখতে পারি। আচ্ছা দেখো, এই যে খুব দ্রুত শেষ করে দিচ্ছে, এগুলো সব আমাদের জানা আছে। Mr. Mollik is a service holder. Following are the particulars of his income from salary for the year ended 13 June 2020. Basic salary of টাকা 25,000 per month. তাহলে আমাদের কি হবে এখানে? বেসিক স্যালারি 25,000 মাল্টিপ্লাই 12, 3 লাখ টাকা। 3 লাখ। Earnings allowance 10% of basic salary. এটি কি স্যালারির সাথে যাবে? Earnings allowance লাখ টাকা মাল্টিপ্লাই 10%, 30,000 টাকা। তো ফেস্টিভ্যাল বোনাস ইচ ইকুয়াল টু 1 মান্থ বেসিক স্যালারি। 2টা ফেস্টিভ্যাল বোনাস পেয়েছে, প্রত্যেকটাই হচ্ছে তার বেসিক স্যালারির সমান। সো 2 মাস। ফেস্টিভ্যাল বোনাস 25,000 মাল্টিপ্লাই 2 কত? 50,000। 50,000। আচ্ছা, তারপর বলছে হি হ্যাজ বিন প্রোভাইডেড উইথ রেন্ট ফ্রি কোয়ার্টার অ্যানুয়াল রেন্টাল ভ্যালু অফ হুইচ ইজ টাকা 50,000। তাকে কোয়ার্টার দিয়েছে, এখানে আবার রেন্টাল ভ্যালুটা দিয়ে দিয়েছে। যদি কোয়ার্টার দেয় তাহলে আমাদের হচ্ছে নিয়মটা কি, যে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন রেন্টাল ভ্যালু 50,000 অর 25% অফ বেসিক স্যালারি হুইচ এভার ইজ লোয়ার। তাহলে 50,000 টাকা আর 3 লাখ টাকা 25% অফ বেসিক স্যালারি 75,000। দুইটার মধ্যে লোয়ার কোনটা? 50,000। 50,000 স্যালারির সাথে অ্যাড হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে হি হ্যাজ বিন প্রোভাইডেড উইথ এ কার ফর বোথ অফিস এন্ড প্রাইভেট ইউজ। যদি অফিস এন্ড প্রাইভেট ইউজ হয় তো আমাদের নিয়ম কি? কনভেন্স ফ্যাসিলিটি তাকে দিয়েছে, তাই না? কনভেন্স ফ্যাসিলিটি তাকে দিয়েছে। তাহলে 5% অফ বেসিক স্যালারি অথবা 60,000, 15,000 টাকা পার মান্থ অথবা 60,000। 15,000 টাকা পার মান্থ না, তো ভুল হয়েছে। দ্যাট ইজ 15,000 টাকা ওর টাকা 60,000। ও আচ্ছা, না ঠিকই আছে। 5% অফ বেসিক স্যালারি, তার মানে 3 লাখ টাকার 5% কত? 15,000 অথবা বেসিক অথবা 60,000। দুইটার মধ্যে যেটা হায়ার ওয়ান সেটা আমাদের কি হবে? স্যালারির সাথে অ্যাড হবে। সেটা কত টাকা? 60,000। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, পাচ্ছি। ক্লিয়ার? ওকে, আমরা তো একটু আগেও এই প্রবলেম গুলো সলভ করে আসলাম। তারপর হচ্ছে নতুন কিছু আসে না, নতুন এই মাত্র একটা আসলো, মেডিকেল অ্যালাউন্স টাকা 15,000 পার মান্থ। মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে নিয়ম কি? মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে নিয়ম হচ্ছে মেডিকেল অ্যালাউন্স 1500 মাল্টিপ্লাই 12, দ্যাট ইজ কত? 18,000। মেডিকেল অ্যালাউন্সের নিয়ম হচ্ছে তোমার 1,20,000 অথবা 10% অফ বেসিক স্যালারি। যেটা দুইটার মধ্যে যেটা লোয়ার ওয়ান সেই পরিমাণ টাকা তুমি এক্সাম্পশন পাবা। কি বলছি? যে মেডিকেল অ্যালাউন্সের নিয়ম হচ্ছে 1,20,000 অথবা 10% অফ ইউর বেসিক স্যালারি। 1,20,000 টাকা আর 10% অফ ইউর বেসিক স্যালারি কত? 30,000। 3 লাখ টাকা কত? 30,000। তাহলে দুইটার মধ্যে ছোট কোনটা? তুমি মেডিকেল অ্যালাউন্স পাও 18,000, কিন্তু তোমার এলিজিবল অ্যামাউন্ট কত? 30,000। তার মানে কোনো অ্যামাউন্টই কি হবে না? অ্যাড হবে না। তার মানে জিরো অ্যামাউন্ট এখানে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে বলছে কি traveling allowance during the year he received 6,000 as traveling allowance totally exempted. Traveling allowance exempted 6,000। তার মানে এখানে কোনো অ্যামাউন্ট আসবে না। ঠিক আছে, এখানে কোনো অ্যামাউন্ট আসবে না, জিরো। ট্রাভেলিং অ্যালাউন্স জিরো। আচ্ছা, তারপর কি? তারপর হচ্ছে his contribution to statutory provident fund এ সে কন্ট্রিবিউট করেছে 10% অফ বেসিক স্যালারি। এটা তো এখানে আসবে না। ইন্টারেস্ট অন প্রভিডেন্ট ফান্ড পেয়েছে 13% অন অ্যাকুমুলেটেড ব্যালেন্স ইকুইভ্যালেন্ট টু 2,500।
হি ইজ গিভেন এ সার্ভেন্ট অ্যালাউন্স। দেখো এগুলো সেই ইন্টারেস্ট পেয়েছে প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা আসতেছি। হি ইজ গিভেন এ সার্ভেন্ট অ্যালাউন্স, সে সার্ভেন্ট অ্যালাউন্স পেয়েছে 500 টাকা। এটা কি আসবে কি আসবে না বলো তো? আসবে, স্যার আসবে। টোটালি আসবে। সার্ভেন্ট অ্যালাউন্স 500 টাকা মাল্টিপ্লাই 12 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে হি কন্ট্রিবিউট টু 1% অফ হিজ বেসিক স্যালারি টু গ্রুপ ইন্স্যুরেন্স। সে কন্ট্রিবিউট করেছে। কে কন্ট্রিবিউট করেছে? মিস্টার মল্লিক করেছে। তার মানে এগুলো হচ্ছে তার ইনভেস্টমেন্ট, এগুলো তো আসছে, এগুলো তো তার ইনকাম না। আর স্যালারি থেকে 1% কর্তন করে সে কন্ট্রিবিউট করেছে। ইজ ইট ইনকাম? নো। না স্যার। 500 পার মান্থ অন ডিপোজিট পেনশন স্কিম, ডিপিএস। ডিপিএস এ দিয়েছে কত? দিয়েছে 500। ডিপিএস দিয়েছে কত? 500 টাকা করে পার মান্থ। কম্পিউট ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি এন্ড ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তাহলে আমাদের অ্যালাউন্স এখানে দেওয়ার পর আমরা টোটাল তার ইনকাম পেয়েছি 4,96,000 টাকা তার টোটাল ইনকাম পেয়েছি। এবার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বের করব অ্যাকচুয়াল অ্যামাউন্টটা। অ্যাকচুয়াল অ্যামাউন্ট কি? এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, এখন দেখো শুধুমাত্র এখানে কে কন্ট্রিবিউট করেছে? এটা স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড। স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ডের বৈশিষ্ট্যটা হচ্ছে শুধু একজন কন্ট্রিবিউট করে। কে কন্ট্রিবিউট করে? এমপ্লয়ি কন্ট্রিবিউট করে। সো এখানে তাহলে আমাদের হবে এমপ্লয়িজ কন্ট্রিবিউশন, মানে স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ডের বৈশিষ্ট্য এমপ্লয়ি কন্ট্রিবিউট করে, এমপ্লয় করে না। তাহলে এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড 10% অফ বেসিক স্যালারি, দ্যাট ইজ 30,000 টাকা। আচ্ছা, কোথায় কন্ট্রিবিউশন আছে? কন্ট্রিবিউশন আছে 1% অফ বেসিক স্যালারি টু দ্য গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম। তাহলে 1% এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম 1% অফ বেসিক স্যালারি 3 লাখ টাকার 1% 3,000 টাকা। আচ্ছা, তারপর কোথায় কন্ট্রিবিউশন আছে? কন্ট্রিবিউশন আছে হি হ্যাজ পেইড টাকা 500 পার মান্থ অন ডিপিএস। 500 টাকা করে সে ডিপিএস দিয়েছে, এটাও তার ইনভেস্টমেন্ট। তাহলে কন্ট্রিবিউশন টু ডিপিএস 500 মাল্টিপ্লাই 12 6,000। তাহলে টোটাল কন্ট্রিবিউশন হচ্ছে তার কত? ইনভেস্টমেন্ট 39,000। এখন আমাদের এটা ক্যালকুলেশন কি হবে? এই যে এটা হবে, তাহলে ক্যালকুলেশন হবে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 25% অফ টোটাল ইনকাম 1.5 কোটি টাকা। তিনটার মধ্যে যেটা ছোট তার উপর 15% হারে সে ট্যাক্স রিবেট পাবে। এই কিছু না। এই প্রবলেমে কি চেয়েছে? শুধুমাত্র মনে হয়, দেখো প্রবলেমে কি চেয়েছে? প্রবলেমে চেয়েছে ট্যাক্সেবল ইনকাম ফ্রম স্যালারি এন্ড ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। তার ট্যাক্স ক্যালকুলেট করতে বলেছে। ট্যাক্সেবল ইনকাম, কম্পিউট ট্যাক্সেবল ইনকাম এন্ড ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। ট্যাক্স ক্যালকুলেট করতে বলেছে? না স্যার। পরীক্ষা তো মাঝে মাঝে এরকম দেবো, তোমরা সময় নষ্ট করে ট্যাক্স ক্যালকুলেট করে। তোমরা তো প্রশ্ন পড়ো না, তোমরা যা পড়ে যাও তা শুধু মিলাই দেখাইতে যাও, মানে তা শুধু মিলাও যে তাই আসছে কিনা। প্রশ্ন পড়ো না, প্রশ্ন কি চাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।